অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার এই সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা না থাকলেও মতভিন্নতা দেখা যাচ্ছে জুলাই সনদ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, সর্বোপরি মৌলিক সংস্কার বিষয়ে। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে এই সকল বিষয়ের সুরাহা হওয়ার আগেই নির্বাচন কতটা সম্ভব, সেই নির্বাচনে অংশীজন যারা আছেন সকলকে সন্তুষ্ট করে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে কিনা, এই সব কিছু নিয়েই আজকের স্বপ্নধারার স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আমি মাশরাক শশী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের স্বাধীন সংলাপের বিষয়বস্তু রেখেছি নির্বাচন কে চায় কে চায় না। এ বিষয়ে দুজন অতিথি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন। চলুন তাদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। আমাদের সঙ্গে আছেন আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন। একই সাথে স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে আশরাফ আলী আকন, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় নাগরিক পার্টির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংস্কার ও সংবিধান ছাড়া এই নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারকে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের মায়েদের বুকে তাদের সন্তানদের ফেরত দিতে হবে, এমন একটি মন্তব্য তিনি গতদিন করেছেন। আপনার কাছে যেটা জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কি এটাই মনে করে যে আগে সংস্কার এবং অন্যান্য মৌলিক যে সকল বিষয় সেটা সুরাহা হওয়ার আগে নির্বাচন হওয়া উচিত না? বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন নিউজের পক্ষ থেকে আজকের এই সংলাপের সম্মানিত সঞ্চালক, আমার পাশে উপবিষ্ট বিজ্ঞ সহ-আলোচক, দর্শক শ্রোতা মণ্ডলী, এইবারের নির্বাচন যেটা 26 ফেব্রুয়ারিতে যেটা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, এই নির্বাচনটা কিন্তু একটা ব্যতিক্রমধর্মী নির্বাচন। 53 বছরে যে নির্বাচনের ধারা দেখেছি আমরা, যে বৈশিষ্ট্য লক্ষ্য করেছি আমরা, এটা কোনো নির্বাচন ছিল না। এটা ছিল জনগণের সাথে একটা প্রতারণা, জনগণের সাথে একটা বিশ্বাসঘাতকতা। 53 বছরের পরে কখন একটা সুন্দর, গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন হয় নাই। 91 সালে যে নির্বাচন হয়েছিল জাস্টিস শাহাবুদ্দিনের সময়, বিএনপি ক্ষমতা আসছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ বলছিল এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে ওনার মাধ্যমে আরেকটা নির্বাচন 96 সালে, সেখানে বিএনপি বলছিল স্থূল কারচুপি হয়েছে। এছাড়া যখন যেভাবে নির্বাচন হয়েছে, জনগণের প্রত্যাশা কখনো পূরণ হয় নাই। এইবার এই গণঅভ্যুত্থানের পরে সবার একটা প্রত্যাশা, জনমতের সঠিক প্রতিফলন ঘটুক। এর আগে যতগুলা সাংবিধানিক কতগুলো জটিলতা, আর সংবিধানকে সবাই একটা কাটাছেটা করে দলীয় একটা পুস্তকে পরিণত করেছে। এটা যে একটা সংবিধান একটা দলিল, দেশের আইনের মূল ভিত্তি, এটা কিন্তু কেউ রাখে নাই। এটা সব যখন যে গেছে সেইটাকে সংশোধন করছেন, পরবর্তী যে আসছে ওইটাকে পরিবর্তন করছেন। কাজে এখানে সংস্কারটা একটা মূল বিষয়। কিন্তু শুধু এটা নির্বাচন করার জন্যই তো হাসিনার পতন হয় নাই। যদি নির্বাচনের জন্য পতন হইতো তাহলে 28 সালে নির্বাচন হইতো, যদি এই স্বাভাবিকভাবে নির্বাচন হইতো। যেহেতু হাসিনা এর আগেই পদত্যাগ করেছেন, কাজে এই নির্বাচনটার আগে সংস্কার একান্ত প্রয়োজন। তা নাহলে এই নির্বাচনটা অর্থবহ হবে না। কেন হবে না? নির্বাচনের পরবর্তী কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাকশাল করল শেখ মুজিবুর রহমান, তার আগে তো নির্বাচিত সরকার ছিল, তারপরে বাকশাল হইল। তারপরে আরেকটা সরকার, জিয়া রহমান সাহেব যে ক্ষমতা আসলেন, কীভাবে আসলেন? একটা নির্বাচিত সরকার ছিল, এরশাদ সাহেব ক্ষমতা নিল, একটা নির্বাচিত সরকার ছিল। এই যে গণঅভ্যুত্থান হইল, 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তা ক্ষমতায় থাকা এই পরবর্তী যে কতগুলি ঘটনার আপনার ঘটেছে ঘটনাগুলি, এর আগে তো নির্বাচিত সরকার ছিল। নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান না, বরং নির্বাচিত সরকার থেকেই কিন্তু সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে, সংঘাত সৃষ্টি হয়েছে, অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এই নির্বাচন সরকারের পরবর্তীতে। কাজে এই জন্যে এই তথাকথিত নির্বাচন, 53 বছরের যে দায় নির্বাচন, ওই নির্বাচনটা আমরা পরিবর্তন চাই। সেটা ঠিক আছে। আমরা বলেছি এই নির্বাচন আগে সংস্কার সময় আছে, এখনো কিন্তু সংস্কার করার সময় আছে।
এই সংস্কারটা আমরা চাই, এবং এই যতগুলো সংস্কার হয়েছে তার একটা আইনি ভিত্তি চাই। আইনি ভিত্তি সংস্কার তো আসলে প্রায় শতাধিক সুপারিশ এসেছে 10টি সংস্কার কমিশনের পক্ষ থেকে। আপনারা কি মনে করছেন যে সকল সংস্কারের বিষয়ে ঐক্যমত্য কমিশনে ইতোমধ্যে দুই দল মানে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো তো নিয়ে সমস্যা নেই। যেগুলোতে একমত হওয়া যায়নি সেগুলোতে আসলে কোনো ধরনের ছাড় না দিয়ে নির্বাচনে যাওয়াটা সম্ভব নয়, এমন একটি অবস্থানে কি পৌঁছে যাচ্ছে? এখানে মূল যেটা হলো যে সংস্কার কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, কেউ একমত হয়েছে, কেউ দ্বিমত করেছে, কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, এগুলো করেছে। আমরা বলেছি মৌলিক কতগুলো প্রশ্নে আমরা যে আপনার সংস্কার এনেছে এইগুলো একটা আইনের ভিত্তি চাই। কিন্তু এখানে একটা কথা বলা আছে যে এই জায়গাটাই একটা সমস্যা। ওনারা বলছে পরবর্তীতে নির্বাচিত সরকার যে আসবে 2 বছরের পরে, 2 বছরের মধ্যে এটা সে বাস্তবায়ন করবে। তো 2 বছরের মধ্যে তারা এটা বাস্তবায়ন করবে কি করবে না, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ক্ষমতায় যায় তাহলে এইগুলো যে ওনারা বাস্তবায়ন করবে তার প্রমাণ কি? এই জন্য আমি বলছি না, এই সরকারের আমলেই এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তির জন্য 3টা প্রক্রিয়া আছে আমরা বলেছি। একটা হচ্ছে এলএফও দিয়ে করা যায়, এলএফও লিগাল ফ্রেম অর্ডার, 2 নম্বর অর্ডিন্যান্সের মাধ্যমে করা যায়, 3 নম্বর গণভোট। এই 3টার কথা আমরা বলেছি। এইটার মাধ্যমে এই সরকার থাকাকালীন সময়েই এই আপনার আইনি ভিত্তিটা দিতে হবে। আইনি ভিত্তি না থাকলে মানুষ আর এটা বিশ্বাস করতে চায় না। বিগত দিনের নির্বাচনের ফলাফল এবং নির্বাচিত সরকার যারা ক্ষমতায় গেছিল তাদের। আমি ঠিক এই বিষয়ে অ্যাডভোকেট রফিক সিকদার আপনার কাছে আসতে চাই। রাজনৈতিক দলগুলো যারা এত সংস্কারের কথা বলছেন এবং অনেক যেমনটি আশরাফ আলী আকন তিনি বলছিলেন যৌক্তিকভাবে কিছু মৌলিক সংস্কার দরকার, প্রেক্ষাপটের ভিত্তিতে সংবিধানেও কিছু পরিবর্তন আনা দরকার, বিএনপিকে তাহলে বিএনপি কেন ও অপর রাজনৈতিক দলগুলোকে সেই আশ্বাস দিতে পারছে না বা আস্থাতে নিতে পারছে না যে প্রয়োজনীয় সংস্কার বিএনপিও তো চায়, সেগুলো বিএনপি ক্ষমতায় যদি যায় সেটা সম্ভব হবে? ধন্যবাদ স্বপ্ন দ্বারা স্বাধীন সংলাপের এটি নিউজের এই সময়ে আপনাকে এবং সহ আলোচক এবং যারা দেখছেন দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের দেশে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, ভোটের অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেখানে ভোটের অধিকারটা কিন্তু একটা অন্যতম দাবি ছিল। স্বাধীনতার পরেই যদি দেখি এদেশে সবচেয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন যাকে বলি আমরা, যে এদেশের জনগণ স্ট্যান্ডার্ড নির্বাচন, সেটা 91 সালে, 96 সালে এবং 2001 সালে। এই 3টি নির্বাচনকে স্ট্যান্ডার্ড নির্বাচন বলে এবং এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন করেছে। এর মধ্যে বেগম খালেদা জিয়া 91 সালে 9 বছর সংগ্রাম করার মধ্য দিয়ে আপসের নেত্রী হয়েছিলেন। দেশের জনগণ 91 সালের 27 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়, সেই নির্বাচনে বিএনপিকে সবচেয়ে বিপুল ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ দেয়। বেগম খালেদা জিয়া 5টি আসনে নির্বাচন করে তিনি 5টিতে জিতেছিলেন। প্রকারান্তরে শেখ হাসিনা 3টিতে দাঁড়িয়ে 2টিতে হেরেছিলেন। দ্যাট ইজ ট্রু। ইলেকশনের ধারা তখন এবং বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি সহ নারী, মহিলা, শিশু মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এই সমস্ত কিছু বেগম খালেদা জিয়ার সুশাসনের একটি ধারা। এখন ভাই যেটা বলতেছিলেন যে শুধু নির্বাচনের টাই বড় না, মানুষের আসলে গত 15 বছর আমাদের এই দেশের প্রায় 12.5 কোটি, আজকে নতুন হালনাগাদে 13 কোটি ভোটার, তারা কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিল। 3.5 কোটি তরুণ ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। প্রত্যেকের মতামতের প্রতিফলনের মধ্যে দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার সেইখান থেকে অনুপস্থিত ছিল, জনগণের ভোট ছিল না তাদের, যে কারণে তাদের সরকারটি ছিল দুর্বল, মজবুত ছিল না, যে কারণে তারা যে কোনো সময় পড়ে যাবে এবং তারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজত প্রায়। ওরা ভীতু ছিল যে আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে নাই। তো সময়ের পরিক্রমায় হয়তোবা দেরি হয়েছে, স্বৈরাচাররা কখন যদি শক্তিশালী হয়, ফ্যাসিস্ট হয়, দেরি হয়, দেরি হয়েছে, কিন্তু বিদায় নিতে হয়েছে। আমি একটু আলোচনাটাকে মানে সংক্ষেপে একটু নিয়ে আসতে চাই যে যখন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে মৌলিক সংস্কার ছাড়া আসলে নির্বাচনের জন্য এত আত্মত্যাগ করা হয়নি, বিচারের একটি ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলিয়ে নির্বাচনকে প্রভাবিত করার জন্য যখন কোনো কথা হয় বিএনপির পক্ষ থেকেও তো তখন অনেকে বলা হয় যে না এখানে ষড়যন্ত্র আছে, নির্বাচন পেছানোর বা অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। বিএনপি কেন এত দীর্ঘ তার ইতিহাস, গণতন্ত্রের জন্য এত দীর্ঘদিনের লড়াই, তারপরেও বিএনপি এত বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও
অপরাপর রাজনৈতিক দলগুলোকে আস্থাতে নিতে পারছে না কেন? না, আমি আপনার এখন এবং প্রথম যেটা দিয়ে শুরু করেছিলেন দুটো মিলিয়ে আমি আপনাকে বলছি। সেটা হলো এই যে এই 10টি যে সংস্কার কমিশন, তাদের প্রায় শতাধিক প্রস্তাব ছিল, তো এর মধ্যে অনেকগুলো প্রস্তাবই কিন্তু আমরা ঐকমত হয়েছে। আর আপনি জানেন যে 2.5 বছর আগে আমাদের যে বিএনপি ঘোষিত 31 দফা, সেই 31 দফা জনগণের দফা এবং অপরাপর ক্রিয়াশীল অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেখানকার অনেকগুলো দফা কিন্তু এই 100 কোটি এই প্রস্তাবগুলোর মধ্যে আছে। আর বিএনপির বক্তব্য স্পষ্ট যে আমরা যেগুলো ঐকমত হয়েছি সেটা ঠিক আছে, এবং আর যেগুলো আমরা এখনও হই নাই, আমাদের তো এমন না যে আমরা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে চলে গেছি, আমরা সবাই মিলেমিশে আমরা করব। এর মধ্যে ধরেন যে সব কিছু কি একেবারে আপনি 100 ভাগ একমত হবে, এই চিন্তা আপনি কেমন করে করেন? একটা ঘরের মধ্যেও তো 10-15 জন সদস্য থাকলে সবাই এক তরকারি দিয়ে খেতে চায় না, এক একজন এক একটা বলে, কেউ বলে মাছ, কেউ বলে মাংস। তাই বলে কি পরিবারের সদস্যরা কি আলাদা হয়ে যায়? একসাথেই তো থাকে সাধারণত, তাই না? বাবা মায়ের অধীনেই থাকে। আমরা যে সংগঠন, এটা যে আমরা সবাই আমরা ফেসিবাদের বিরুদ্ধে বলি কিনা, আমরা সবাই শেখ হাসিনার বিচার চাই কিনা, আমরা সবাই এই যে আপনার হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, যারা অর্থ লুটপাট করছে তাদের বিচার টাকা ফিরিয়ে আনতে চাই না, আমরা চাই কিনা, আমরা পিলখানাতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, ওইটার বিচার আমরা চাই কিনা সবাই, আমরা শাপলা চত্বরে যে ঘটনাগুলো ঘটেছে হেফাজতের উপরে, আমরা সেটা বিচার চাই কিনা, এখন ক্লিয়ারলি আপনাকে বলতে পারি যে এই যে এখন যারা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো বসে, প্রত্যেকটা দল আলাদা আলাদা ফেসিবাদের বিচার চায়, শেখ হাসিনার বিচার চায়, কোনো সন্দেহ নাই। সেদিক থেকে আমরা একসাথে একই আছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনে আমরা একই ছিলাম, একই আছি। আগামী যে নির্বাচন যতই প্রলম্বিত করবেন, আমাদের বক্তব্যটা এই জায়গায়, প্রলম্বিত করবেন, নানান রকমের এনার্কি তৈরি করতে চাচ্ছে পতিত ফেসিবাদেরা, তাতে করে আর এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হতে পারে। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। আবার কেউ মুখে মুখে বলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা, কিন্তু তাদের ব্যর্থ হওয়ার ব্যাপার যেগুলো সেগুলো চিন্তা করে না। আমাদের বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের তো অনেক দায়িত্ব আছে, জনগণের ভোটের স্টেক হোল্ডার কিন্তু আমরা এই জন্য আমরা অহংকার করি না, কিন্তু আমাদের দায়িত্ব বেশি। সে কারণে আমাদের কথা হলো যে একটা সুষ্ঠুবাদ নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব, যতটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, এমনকি প্রধান নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে তারা নির্বাচন করতে, এবং সেটার জন্য যদি কিছু সংস্কারের ক্ষেত্রে ছাড় দিতে হয় সেটার জন্য এগুলো তো বিউটি, এটি নিয়ে যে আলোচনা হচ্ছে না, সমস্যা এগুলো আলোচনা হচ্ছে। আমি এই বিষয়ে আবার আলোচনা সমালোচনা আবারও ফিরবো আপনার কাছে, এটাও কিন্তু গণতন্ত্রের একটা বিউটি। আশরাফ আলী, এখন আবারও আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত যে সকল বিষয়গুলো মোটা দাগে রয়েছে নির্বাচনকে সামনে রেখে, যে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানানো হচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, নির্বাচনের আগে জুলাই সনদ, তার আইনি ভিত্তি যেটি আপনিও বলছিলেন, এবং মৌলিক সংস্কার, স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছিল, কিন্তু অন্তত যেহেতু জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে সম্ভবত একটু কঠিন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হচ্ছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং লেভেল প্লেইং ফিল্ড। আপনারা বলছেন যে সংস্কার ছাড়া আসলে সম্ভব নয়। আমি ধরে নিলাম সকল সংস্কার যতটুকু সম্ভব বাস্তবতার নিরিখে হলো। পিআর পদ্ধতি, যেটা নিয়ে বিএনপির অনেক বড় একটা আপত্তি, সেই আপত্তি যদি থাকে, বাকি সকল সংস্কার যদি মনোপুত হয়ও, সেক্ষেত্রে নির্বাচনকে কিভাবে দেখবেন আপনারা? 53 বছর যে ধারায় নির্বাচন চলে আসছে দেশে, তাতে একটা সুস্থ স্বাভাবিক একটা কার্যকরী আপনার সংসদ কখনোই দেশে মানুষ দেখে নেয়। আপনার 91 সালে গেল, সংসদে গেল, খুব ভালো একটা নির্বাচন হইল, তুলনামূলকভাবে অনেক ভালো, কিন্তু সেখানে আওয়ামী লীগ তো বয়কট করলো সংসদ। আবার 96 সালে যখন আওয়ামী লীগ আসলো, তখন তো বিএনপি বয়কট করলো পরে 170-72 দিন পর্যন্ত। তো আপনি সংসদে গেল, সংসদ সদস্য হইল, ওখান থেকে বয়কট করলো 172 দিন বা 75 দিন, 80 দিনও করছে কেউ। এখানে কিন্তু তারা সংসদের বেতন নিয়েছে, বাড়িতে থেকেছে, গাড়ি নিয়েছে, সব কিছু নিয়েছে। অর্থাৎ এই যে সংসদ সদস্য হওয়ার পরেও সংসদ বয়কট করলো, একটা নির্বাচন তো উনি বললেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, মোটামুটি হয়েছে, সেখান থেকে বিএনপি আপনার বয়কট করলো সংসদ। তারপরে 96 সালে বিএনপি সংসদ বয়কট করলো। তারপরে বিএনপি 96 সালে শেষের দিকে একটা একক নির্বাচন দিল, কেউ না গেলেও আমি একা নির্বাচন করব। এই যে কতগুলি ঘটনা, জটিলতা, এটা তো আমাদেরকে ভাবিয়ে তোলে যে আবার সংসদ বয়কট করতে হবে কিনা, আবার নির্বাচনে 1-2 বছরের মধ্যে আবার রাজপথে নামতে হবে কিনা, আবার একক নির্বাচন করতে হবে কিনা। হাসিনা তো এই ফেসিস্ট একদিনে হয় নাই, সে দেখছে বেগম খালেদা জিয়া 96 সালে একক একটা নির্বাচন করছে তো টেকে নাই, সেটা কয়েকদিন টেকছে। হাসিনা চিন্তা করছে এই যে একক নির্বাচন করা যায়, এই শিক্ষা পাইছে তো সে, হাসিনা পাইছে না। আপনি বলতে যাচ্ছেন হাসিনার শিক্ষাগুরু বিএনপি?
এই একক নির্বাচনের তো গুরু বিএনপি এককভাবে নির্বাচনটা যে করলো, একক দল, এটা আগে তো একক দলে এইভাবে নির্বাচন হয় আমি নাই। একটু না, অ্যাডভোকেট রফিক শিকদারের কাছ থেকে না, শুনে আসি না, না, এইটা যে আমি শেষ করি, এইটা। বিএনপি কে দেখেই কি আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করা শিখলো কিনা? না, আপনারা যেটা বলতেছেন এটা আমি ওনার সাথে একমত না। এই কারণে যে 96 সালে 15ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল সেটা কিন্তু একটু সাংবিধানিক ধারায় নির্বাচন হয়েছিল। এটা 5 বছর পরেই নির্বাচনটি হয়েছিল। বাট সেই নির্বাচনটিতে যেহেতু আওয়ামী লীগ এবং কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, এবং আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম মিলে এবং আরও কিছু ছোট ছোট রাজনৈতিক দল মিলে যখন আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তখন গণতন্ত্রের যে মানুষকন্যা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এবং সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এই পার্লামেন্টে রাত দিন পরিশ্রম করে অ্যামেন্ডমেন্ট এনে, তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে, তারপরে আমি শেষ করতে দেন, গণভবনে গিয়েছেন, বঙ্গভবনে, সেখানে গিয়ে পদত্যাগ করে নয়াপল্টনে ঐতিহাসিক সমাবেশে বক্তব্য রেখে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে বাড়িতে ফিরেছেন। আর শেখ হাসিনা প্রকারান্তর যদি বলেন, ফেসিস্ট শেখ হাসিনা গুম করে, খুন করে, হত্যাকাণ্ড করে, অনেকগুলো হত্যা করতে করতে জুলাই মাসে, আপনাকে আমার বলতে দেন, শেষ করি, জুলাই মাসে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে গুলি করতে, আইনশৃঙ্খলা বাহিনীকে একদম ওনার নিজস্ব বাহিনী করে। এমনকি আপনার এই যে আজকে আইজিপি বলতেছে সাক্ষ্য 3রা আগস্ট থেকে যে শুরু হয়েছে আন্তর্জাতিক আপনার অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে বলেছে যে আপনার নানক সাহেবকে এবং আওয়ামী লীগের সেক্রেটারিকে বলেছে ছাত্রলীগকে দায়িত্ব দেওয়ার জন্য, গুলি করার জন্য। এই গুলি টুলি করে জানলাম না, বলতে হবে জেনে না, ছেড়েন শেষ করেন, করে পালিয়ে গেছে হেলিকপ্টারে। তো এখানে আপনি যদি বলেন বেগম খালেদা জিয়া তো দেশেই ছিল, বারে বারে 111-এর সময় শেখ হাসিনা চলে গেছিল দেশ ছেড়ে। বেগম খালেদা জিয়ার সাথে আপনি শেখ হাসিনাকে, বিএনপির সাথে যদি আপনি আওয়ামী লীগকে তুলনা করেন তাহলে তো এটা ভুল হবে। আমার মনে হয় জনাব আশরাফ আলী এখন ওইভাবে তুলনাও করেনি, আমি যতটুকু বুঝেছি। কিন্তু আমি না যদি বলে থাকেন আলোচনাটা কি না, বিএনপি তো পদত্যাগ করেছিল, ক্ষমতা ছেড়ে দিয়েছিল সম্মানের সাথে। হাসিনা কি সম্মানের সাথে ক্ষমতাটা ছেড়েছিল একবার? সেটা তো ইতিহাসের নির্বাচন করলো, ইতিহাসের পর্যালোচনা নিশ্চয়ই আপনি আপনার মতো করছেন, আপনার সেই স্বাধীনতা আছে। আশরাফ আলী এখন তিনিও তার মতো সেই ইতিহাসের পর্যালোচনা করবেন। আমি যে বিষয়টি জানতে চাই যে বিএনপির বিরোধী শিবিরে যারা অবস্থান করছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, এনসিপি বলি বা জামায়াত ইসলামী বা অপর রাজনৈতিক দল, তাদের কথাবার্তাতে প্রায়শই বিএনপি বিরোধী শিবির না আওয়ামী লীগের বিরোধী শিবির না কার বিরোধী শিবির? কার এই মুহূর্তে ভোটের মাঠে আমি অন্তত এক শিবিরে তো এখন পর্যন্ত দেখছি না। আপনাদের মধ্যে আবার কোন প্রতিদ্বন্দ্বী বলি, ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার আলোকেই আমি সেই শব্দ আমি আপনারটাই নিলাম। আমি অল্প একটু বললাম, এর মধ্যে আবার আমি সেখানেই আসছি। আমরা কিন্তু ওনাদেরকে বিরোধী মনে করি না, আমরা মনে করি আমরা একটা প্ল্যাটফর্ম, আমরা একসাথে ছিলেন, একসাথে থাকবেন এবং রাজনীতি শেষ নাই, আমরা একটু সামনে আগাই। আমি এখানেই জানতে চাই যে আপনাদের এককালে সহযোদ্ধা যারা গণতন্ত্রের জন্য আপনারা আন্দোলন করেছেন, তারা এখন আপনাদেরকে বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না যে আপনারা নতুন করে আওয়ামী লীগের মতো আরও একটি ফ্যাসিস্ট তৈরি হবে কিনা সামনে। সেই নিশ্চয়তার জন্য তারা এই মৌলিক সংস্কার, যার মধ্যে অন্যতম পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন, সেটি চাচ্ছে, যেখানে মোটা দাগে একটা মতবিরোধ রয়েছে বিএনপির সাথে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আমাদের নেতা তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন যে এই যে সংখ্যানুপাতিক যে নির্বাচন, এটা বাংলাদেশের জন্য উপযুক্ত কিনা রাজনৈতিক দলগুলোকে বিবেচনা করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, আপনার কয়েকটা ইউরোপের কয়েকটা দেশে আছে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের নেই, 91টা দেশ আছে, কিন্তু একটা দুই একটা না, 91টা দেশ। আমার কথাটা হলো এটা আমাদের দেশে, আমাদের এই ভূখণ্ডে, এই প্রেক্ষাপটে, এই স্বাধীন বাংলাদেশে, এই পরিস্থিতিতে বর্তমান যে আমরা একটা বার্নিং ডেকের মধ্যে আছি। কারণ 15 বছরের এই জ্বলন্ত এই মাটি, 15 বছরের এই বাংলাদেশের এই খরা, রক্তাক্ত বাংলার এই মাটি, এই জায়গার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদেরকে এখনও কিন্তু শাপলা চত্বরের রক্তের দাগ শুকায় নাই, পিলখানার রক্ত কিন্তু এখনও লাল, আমার ভাইয়ের সেই আবু সাঈদের রক্ত এখনও সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু আছে, মুগ্ধের রক্ত আছে, এরকম অনেক রক্তের ঝরা। এই রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে, এবং এই রক্তের ঋণ যদি আমাদেরকে শোধ করতে হয় তাহলে আমাদেরকে অবিলম্বে এই যে সকল এনার্কি তৈরি হচ্ছে সমগ্র দেশে, ষড়যন্ত্রের কথা যে বলছেন, আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায় থেকে ষড়যন্ত্র গন্ধ খুঁজেছিল, এখন আবার ওরা বহির্বিশ্বে থেকেও তারা চেষ্টা করছে কাউকে মদত দিয়ে ষড়যন্ত্র করে। এটার সাথে পিআরের আসলে মানে বিএনপির মতভিন্নতা কোথায়, আমি সেই বিষয়ে যাব না, এটার সাথে পিআরের না, বরং এক একটা সময় এক একটা জিনিস সামনে দিয়ে চাচ্ছে কোনোভাবে নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিনা। কিন্তু মূল কথা হলো সেটা। তারপর আমি বলবো এই সমস্ত আলোচনা, পর্যালোচনা, এটাও একটা
গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসির জন্য এটা শোভনীয়, এটা বিউটি। এটা আলোচনা করতে করতে নিশ্চয়ই একটা সমাধানের দিকে যাবে। সৌন্দর্যর রূপ রস আমরা সকলে কিভাবে আস্বাদন করতে পারি সেটা আমরা দেখব। তবে তার আগে আমাদের সঙ্গে দুজন দর্শক টেলিফোনে যুক্ত হয়েছেন, একটু শুনতে চাই তাদের মতামত, কি অবস্থা। জি দর্শক, আপনি আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আমি রবিউল গণিত দিনাজপুর থেকে বলছিলাম। জি, আমার ওই যে ইসলামী আন্দোলনের নেতার কাছে প্রশ্ন। জি বলুন। বাংলাদেশে একটি আসনের কথা বলতে পারবে যে স্বাভাবিক নির্বাচনে ওরা জিততে পারবে? ওরা পিআর পদ্ধতি চাচ্ছে একটা জটিলতা সৃষ্টি করতে, যে 2% ভোট পেলে দুটো এমপি হবো। কিন্তু এমপি এমনিতে স্বাভাবিক নির্বাচনে এমপি হওয়ার তাদের কোনো মুরদও নেই। জামাতও 10টা আসন পাবে না, এনসিপিও 5টা আসন পাবে না। আমার মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আশরাফ আলী এখন সেই উত্তর দিবেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি ইসলামী আন্দোলনের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যত নির্বাচন, এই যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা ঘোষণা হয়েছে, এই নির্বাচনে আপনারা কি যাবেন কি যাবেন না? দুজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন নির্বাচনে ইসলামী আন্দোলন যাবে কিনা, এবং আরও একজন তিনি যা জানতে চেয়েছেন সেটা যদি আমি বুঝে থাকি যে ভোটে জেতার সামর্থ্যর তুলনায় সংসদে প্রতিনিধিত্ব করার আশা, সেই জায়গা থেকে পিআরের কথা বলছে কিনা ইসলামী আন্দোলন, এই বিষয়ে আপনার কাছে জানবো। তবে আমার মনে হয় আরও একজন দর্শক যেহেতু আছেনই লাইনে, আমরা তার প্রশ্নটা শুনে আপনার কাছে যাই। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহিন আহমেদ ময়মনসিংহ থেকে বলতেছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হইল একটু লম্বা, একটু কাজে মন দিয়ে শুনেন। আমি আওয়ামী একজন সমর্থক, নগণ্য সমর্থক। আমার দাদিরে দেখছি সে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে কান্ত। আমার বাপ সফা সবাই দেখছি তাই। আমারও সেম অবস্থা। আমাদের দাদার আমল থেকে এই পর্যন্ত আমাদের নামে কোনো ক্রাইম নেই, বা কোনো এলাকা ভিত্তিক বা রাষ্ট্রীয়ভাবে কোনো ক্রাইম নেই। কারণ আমার প্রশ্ন হইল, আমাদের ফ্যামিলি বা আমরা যারা এরকম লোক আছে, দেশের অর্ধেক জনগোষ্ঠী, আর এই সরকার আমাদের জন্য কি ব্যবস্থা রাখছে? আমরা কোথায় ভোট দিব? আমরা কাকে সমর্থন করব? আমরা তো আওয়ামী লীগ ছাড়া কোথাও যাইতে পারবো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আমাদের অতিথিরা আপনার সে প্রশ্নের উত্তর দেবেন। আশরাফ আলী, এখন আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনে বর্তমান যে অবস্থা চলছে এখন পর্যন্ত, ফেব্রুয়ারিতে ইসলামী আন্দোলন যাবে কিনা, আর পিআর পদ্ধতি আপনারা মূলত চাচ্ছেন সংসদে যেন একটি নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন, সেটার জন্য এমন একটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা নির্বাচনী দল। তার যাত্রা শুরু হওয়ার পর থেকেই সমস্ত নির্বাচন, জাতীয় নির্বাচন করে আসছে। 14 সালে বিএনপিও নির্বাচনের জন্য আমরাও যাই নাই। 18 সালে বিএনপিও গেছে, আমরাও গেছি। 24 সালে বিএনপি জন্য আমরাও যাই নাই। যতগুলি গ্রহণযোগ্য নির্বাচন ছিল সবটাই কিন্তু ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। সেখানে কিছু এমপি হয়েছে, সেকেন্ড ভোট হয়েছে, নির্বাচন বর্জন করেছে। যেমন 18 সালের নির্বাচনে আমরা সকাল 10-10:30টার দিকে আমরা বয়কট করেছি, বর্জন করেছি। অথচ বিএনপি কিন্তু সেখানে সংসদে যাইয়া বৈধতা দিল হাসিনা সরকারকে। 6 জন প্রার্থী হইল। কিভাবে হইল? তারা আবার একটা যুক্ত ফ্রন্ট করলো ওই যে ডক্টর কামালের সাথে। সেখানে ঝামেলা, নানান ঝামেলা। তো ইসলামী আন্দোলন একটা স্বচ্ছ দল, বলিষ্ঠতার বক্তব্য, সুদৃঢ়তার দৃষ্টিভঙ্গি। এখানে কোনো সমালোচনা করার, কেউ কিছু ব্যত্যয় খোঁজার কোনো অবকাশ নাই। দুইজন দর্শক যারা কথা বলেছেন, আমি বলতে চাই যে ওনাদের প্রশ্নগুলো ছিল একটা উদ্দেশ্য প্রণোদিত, একটা শিষ্টাচার বহির্ভূত। আমার মনে হয় দুইজনে একই ধরনের প্রশ্ন, কয়টা আসন পাবো কি পাবো না। এইটা তো ওই যে বিএনপি সালাউদ্দিন ভাই বলেছেন এই কথাটা, এটা তো ওনার কথা। উনি বলছে পল্টনে 2টা মহাসভা হইল, আর এইটা যদি একটা নির্বাচনী কনস্টিটিউয়েন্সি হয়, তো এখান থেকে একটা 2টা আসন পাইতে পারে এই দলগুলি যারা পিআর চায়। অথচ আপনার নির্বাচন সংস্কারের যিনি চেয়ারম্যান ডক্টর বদিউল আলম, একটা আপনি দেখছেন জরিপে এসে 71% মানুষ পিআর চায়। 71 ওনাদের, উনি তো এটা প্রধান। এখানে অধিকাংশ মানুষ পিআর। আমরা বলছি পিআর আপনি এইটা যদি না করেন, আপনি কি দেন? গণভোট দেন, দেখেন জনগণ কি চায়। আর বড় দল বিএনপি, বড় দল। আমি অনেক এই বিষয়ে আপনার কাছে আমি একটু এইটাকে, বিএনপি অনেক বড় দল, এই যে অহমিকা অনেকের মধ্যে, আমি তাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই, চিন্তা একটু খোরাক যোগাতে চাই। মুসলিম লীগ তো দেশে বড় দল ছিল, এরপরে যুক্তফ্রন্ট হয়েছিল একটা সবচেয়ে বৃহত্তম জোট মুসলিম লীগের বিরুদ্ধে,
আজকে মুসলিম লীগ কি আছে বলেন? বড় দল আছে? যুক্ত ফ্রন্ট একটা জোট হয়েছিল বড়, এটা কি আছে? আওয়ামী লীগ দেশ স্বাধীন করলো, বৃহৎ দল, এত কিছু করলো, আওয়ামী লীগ কি আছে? জাতীয় পার্টির সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান একই ব্যক্তি হলো, জাতীয় পার্টি কি আছে? আজকের বিএনপি ভাইদেরকে আমি অনুরোধ করি, বলবো যে জিয়া রহমান সাহেবের নাম যে আপনারা বলেন, বেগম খালেদা জিয়ার নাম বলেন, ওই একটা প্রবাদ আছে কিন্তু, এই দাদার নামে গাধা, বাবার নামে আধা, নিজের নামে শাহজাদা। আজকের যারা দুর্নীতি করে, যারা সন্ত্রাস করে, 5 বার দুর্নীতিতে কার আমলে হইলো বলেন? 5 বার যে দুর্নীতি বিশ্ব চেয়ারম্যান কার আমলে হইলো? এইদিকে জিয়া রহমানের বিএনপি, এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, পাথর মেরে মানুষ মারা, আপনারা বিএনপিকে কক্ষপথে রাখার জন্যই আমি এইটা কি বিএনপি, এটা কি জিয়া রহমান বিএনপি? না, এটা না, হতেই পারে না। যারা জিয়া রহমান নাম ভাঙ্গাইয়া, যারা অপকর্ম করে, দুর্নীতি সন্ত্রাস করে, আমার মনে হয় সেই জবাব আমি তাদেরকে বলতে, দর্শকরা যে প্রশ্ন করছেন যে আপনাদের এই বিষয়গুলো বিবেচনা থাকা উচিত। আপনারা যে অন্ধভাবে একটা সমর্থন দিয়েছেন কোনো একটা দলকে, হ্যাঁ, কোনো দলের নেতার অনুপ্রেরণায়, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আত্মপর্যালোচনা করেন। বড় দলের কিন্তু কোনো স্থায়িত্ব নাই। আগামী ভোটে প্রমাণ হবে কে বড় দল, কে ছোট দল। বড় দল আগে, আমি এটাই বলতে যাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে পিয়ারের পক্ষে 71% মানুষ তারা পিয়ার চাই, এমন একটি মতামতের কথা বলছিলেন। নিশ্চয়ই যে সকল ভোটার আছেন, ভোটারদের কাছেও আপনারা যখন যাবেন নির্বাচনী ইশতেহার নিয়ে, সেখানেও থাকবে। তাহলে তারা যদি আপনাদেরকেই বাছাই করে, তাহলে তো যেই ভারসাম্যহীনতার আশঙ্কা থেকে পিয়ারের কথা বলা হচ্ছে, সেই ভারসাম্যহীনতা অনেকটাই তো নিরসন হয়ে যায়। আপনারাও যদি নিজেদের মতো করে ভোটে জিতে আসেন, সেই প্রশ্নের এই আলোচনা আমি করব একটু। জি, পিয়ারটা হলো শতভাগ জনমতের মূল্যায়ন ঘটে, আর পিয়ার ছাড়া সংখ্যালঘিষ্ঠ সরকার সবসময় পার্লামেন্টে বসে। মনে করেন 5 জন প্রার্থী, কেউ পাইলো 30%, কেউ 25%, কেউ 20, এইভাবে পাইলো। দেখা গেল 25% যিনি পাইলেন উনি এমপি হয়ে গেল। আমি এটাই বলছি যে যারা পিয়ার চায়, এই সংখ্যা যদি বেশি থাকে, পিয়ার চাওয়া মানুষ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ বা আমি যদি পিয়ার চাই, আমাকেও তো পিক করতে পারি। আমিও তো সেক্ষেত্রে সংসদে যে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারি যে না, তোমাকে কোনোভাবে ফেসিলিট হওয়া যাবে না। এই বিষয়ে বিস্তারিত না, পিয়ার ছাড়া তো শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। আচ্ছা, জনমতের প্রতিফলন হবে না। এই দুর্নীতি, সন্ত্রাস করে, কালো টাকা, পেশি দিয়ে ভোট ডাকাতি পিয়ার হইলে তো এটা হবে না। এই জন্যে আমরা 91টা দেশ, কিন্তু আমরা একটা কথা মনে রাখা দরকার, 91টা দেশে উল্লেখযোগ্য দেশে কিন্তু পিয়ার আছে। যেমন তুরস্ক একটা মুসলিম বিশ্বের একটা অন্যতম দেশ, তুরস্ক, ব্রাজিল, ইন্দোনেশিয়া, তারপরে সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড থেকে 91টা দেশ, 91 দেশ শেষ পর্যন্ত পিয়ার ছাড়া যদি আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হয়, আপনারা অংশগ্রহণ করবেন কি করবেন না? আমরা এ নিয়ে জনমত তৈরি করবো, রাজপথে থাকবো। আমরা গণভোট ইতিমধ্যে দাবি করেছি যে গণভোট, কালকে আমরা সিসির সাথে দেখা করেছি, সেখানেও বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড, লেভেল প্লেইং ফিল্ড দেন, আপনারা আপনাদের দাবি দেওয়া নিয়ে রাস্তাতে থাকবেন। এবং এটাও বলেছি, আপনারা যদি করতে না পারেন তাহলে গলায় গামছা, কোমরে দড়ি বাঁধার জন্য প্রস্তুত থাকেন। এই কথাটা কালকে বলেছে, পত্রিকাইছে আজকের ওই যে আপনার প্রতিদিনের হেডলাইন। ঠিক আছে, এই জন্য আমরা বলতে চাই, পিয়ারটা 53 বছর যে ধারায় নির্বাচন চলছে, এটা কোনো নির্বাচনের ধারাই না। সেই ধারাতে পরিবর্তনের জন্যই পিয়ারের দরকার। অসংখ্য ধন্যবাদ। আমি রফিক শিকদার আপনার কাছে আসতে চাই। পিয়ার বাস্তবায়নের 3টে পদ্ধতি, একটা হলো এলএফও, একটা হলো অর্ডিন্যান্স। আমি সেই আলোচনা করব আজকের অনুষ্ঠানে, সেই আলোচনা করব। একটু পরে অংশে আসতে চাই। একজন দর্শক প্রথমত তিনি প্রশ্ন রেখেছেন যে যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক আছেন, আগামী নির্বাচনে নিশ্চিতভাবেই অন্তত এখন পর্যন্ত যা ব্যবস্থা, আওয়ামী লীগ দলীয় প্রতীকে অন্তত বা নৌকা প্রতীকে ভোট করছে না। তারা বলছেন যে তারা কোথায় যাবেন, একটি বড় অংশ এখনো আছে। এবং অন্যদিকে আশরাফ আলী এখন তিনি বলছেন যে আসলে পিয়ার ছাড়া বিএনপিকে রাস্তায়, সঠিক রাস্তাতে রাখা যাবে না, ফ্যাসিবাদ, স্বৈরাচার হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আমার কথা হলো যে যারা আজকে পিয়ারের কথা বলতেছে, তারা গত 15 বছর কি বলেছিল, 1। 2 হলো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচিত যারা হবে তারা দেশ সুন্দরভাবে চালাতে পারবে না। এই কথা ওনাদেরকে কে বলেছে? বিএনপির যে আপনার কথা বলার সময় কিন্তু আমি কথা বলি না, আপনি বললে তো আমি কথা, তাহলে তো আপনাকে পরবর্তীতে কথা বলতে দিব না। আমি একটা না কথা বলবো, আপনাকে দিলে কিন্তু আমরা এক এক করে যাই, আপনি আমাকে কথা বলতে দেন। তো সুতরাং এখানে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য সরকার। তারা এখানে দীর্ঘ টাইম ক্ষমতা থাকার জন্য আসে নাই, তারা একটা প্রেক্ষাপটে এসেছে ফ্যাসিবাদের পতনের পরে
তারা নির্বাচন করবে, আর কিছু সংস্কার নিয়ে হাতে নিয়েছে বিচার করার জন্য পিলখানার যেটুকু সম্ভব সিম্বলিক হিসাবে কাজ করতেছে, একটা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এখন। এই সময় যদি কেউ বলে টেলিভিশনের সামনে এসে যে কোমরে গামছা গলায় গামছা দিয়া নামানোর চিন্তা শব্দ যদি আমরা আচরণ করি, ঘটছে তো এই আচরণগুলো আসলে তত্ত্বাবধায়ক সরকারের সাথে যায় না। তাহলে ওনারা এই যখন আওয়ামী লীগ ফেসিবাদ ছিল, তারা যে নির্বাচন করলো 7 জানুয়ারিতে, যে 24 সালের কালো নির্বাচন করলো, তখন ওই সমস্ত দাবি কই ছিল? তখন ওনাদের গামছা ছিল কোথায়? এগুলো বলে লাভ নাই, জনগণ জানে কার কতটুকু হেদাম আছে। এখন আমার বক্তব্যটা হলো, কারণ এই দেশে স্বাধীনতার পরে বলেন বাংলাদেশে বিএনপির রাজনৈতিক ইতিহাস অনেক বড় ইতিহাস, রক্তদার ইতিহাস, গুম খুন সব কিছু ধারণ করে এগিয়ে যাওয়ার ইতিহাস। বিএনপি যে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশে ছাত্রদের ভোটে প্রতিনিধিত্ব করার ইতিহাস। কাজে এখানে বললেই হবে না যে এই পদ্ধতিতে সেই পদ্ধতিতে। বিএনপি নানান কারণে একটা বড় সংগঠন, হ্যাঁ এটা ঠিক, এটাকে ধারণ করে আমাদের মধ্যে কোনো অহংকার না, আমরা বরং এটাকে লালন করি এবং আমরা শিষ্টাচারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব। নিশ্চয়ই আমরা যে পথে চলতেছি, যেভাবে আমরা চলবো, আমাদের এই দল আরও বাড়বে, আরও ব্যাপ্তি ঘটবে, এখানে ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কারা ধ্বংস হবে? এই যে 15 বছর যারা ফেসিস্ট ছিল, যারা ক্ষমতায় বসে গুলি করার নির্দেশ দিয়েছে, গুলি করেছে, যারা মুগ্ধকে কেড়ে নিয়েছে তার মায়ের কোল থেকে, যারা ওয়াসিমকে কেড়ে নিয়েছে, যারা সাহিত্যে আবু সাইদকে কেড়ে নিয়েছে, আমাকে কথা শেষ করি। সুতরাং আমি আপনাকে বলি, সুতরাং তারা আর যারা এই যে এখানে বললো মিশিং থেকে যে তারা এই নৌকা মার্খার লোক, এই 15 বছর যে নৌকা মার্খা, এই যে গুলি করছে, নৌকা মার্খার সমর্থকরা কি পদত্যাগ করেছে? তারা কি বলেছে হাসিনা আপনি এভাবে গুলি করেন না, এভাবে ছাত্রদেরকে হত্যা করেন না? এখন তারা যদি বলে যে আমরা তাদের ভোট কোথায় দিব, বিএনপিকে যদি পছন্দ না হয় আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে, ভোট দেন, তাদেরকে ভোট দিবেন। আর যদি তাদেরকেও না দেন, না এর ব্যবস্থা আছে, ওকে না করে আসেন, তাহলে বোঝা যাবে আপনারা সংখ্যায় কতজন আছেন। না পার্সেন্টে যান, তাহলে আমরা বুঝে নিব। কিন্তু যে কোনো ক্যাপাসিটিতে কিন্তু আমার কথা হলো ভোটে আসেন, যে না বলে আসেন যে আমরা এই আমাদের প্রার্থী নাই বা আমাদের পার্টি না। আপনাদের পার্টি নাই কেন? আপনাদের পার্টি তো, আপনাদের পার্টির নেতৃত্ব চলে গেছে পালায় হেলিকপ্টার দিয়ে, আপনাদের দলের সবাইকে ফেলে দিয়ে, এবং আপনাদের নেতারা পার্লামেন্টের 300 এমপি পালায় গেছে। পৃথিবীর ইতিহাসে নাই যে পার্লামেন্টের মেম্বাররাও 300 এমপি পালায় যায়। 5টা এমপি 10টা এমপি দাঁড়াই তো ছাত্রদের সাথে, ছাত্রদের পক্ষে, কিংবা পদত্যাগ করতো জুলাই মাসে যে না হাসিনা আমি এই পার্লামেন্ট চাই না। আওয়ামী লীগের মন্ত্রী 5টা পদত্যাগ করতো, না প্রধানমন্ত্রী আমি এই সরকার চাই না, যে সরকার গুলি করবে। 3টা বাহিনী, সব বাহিনী সশস্ত্র, মানে আপনার কি বলে যে সরকারের যে নিজস্ব বাহিনী, সরকার থেকে আইনা এইভাবে যে গুলি করাইলো, কই একটা মন্ত্রী, একটা এমপি, একটা সচিব আওয়ামী লীগ সমর্থিত পদত্যাগ করে নেই। সুতরাং আমি আপনাকে স্পষ্ট করি, সুতরাং যারা এখন মায়া কান্না কান্দে, আপনারা না বলে, আর না হয় আপনার নেতারা চলে গেছে, 15 আগস্টে খিচুড়ি করে নাই কেন সেদিন? 5 আগস্ট পতন হয়েছে, 15 আগস্ট তো বাংলাদেশে কোথাও আমি দেখি না এক পাতিল খিচুড়ি হয়েছে। আমি তো শুনেন 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে কোথাও দেখি নাই। কারণ কি? তারা এমন লুটপাট করেছে, তারা এত বেশি অপরাধ করেছে, তারা এত বেশি অপরাধ করেছে, তারা পালিয়ে গেছে, তারা সমাজ থেকে হারিয়ে গেছে, তারা মানুষের মন থেকে হারিয়ে গেছে। কারণ ছাত্রদেরকে হত্যা করে প্রাথমিক, মাধ্যমিক, আমি এই আলোচনায় আবারও ফিরবো, এমন কোন জায়গা নাই যে এই আলোচনাতেই ফিরবো যে কোথায় না বলা দরকার ছিল, কেন না বলা হলো না, সেটার জন্য আসলে তার খেসারত আওয়ামী লীগকে দল হিসেবে এই মুহূর্তে দিতে হচ্ছে। এবং হ্যাঁ, আমি এই কথা বলবো যে আমি শেষ হয়ে যাবে হয়তো, হ্যাঁ কি হবে, ওই যে মিট 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 করে জ্বলে না, তাদের কৃতকর্মের কারণে মিট মিট করে হয়তো জ্বলতেও পারে। গত জুনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যখন দেখা হলো, তখনই আভাস পাচ্ছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন আদতে সেটি হচ্ছে। জামায়াত ইসলামী সহ আপনারাও তখন বলছিলেন যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, এখনো সেটা মনে করেন কিনা? আর একই সাথে অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে আপনারা যে সকল ইস্যুগুলো তুলছেন সেগুলো নির্বাচন বিলম্বিত করার একটি কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, তবে অন্যতম একটি কারণ তারা মনে করছেন বিএনপির সাথে দর কষাকষিতেও আপনারা এগিয়ে থাকতে চাচ্ছেন। দর কষাকষি চলছে কিনা, কেমন সে দর কষাকষি? দর কষাকষি তো প্রশ্নে আসে না। জনগণের দাবির জন্য আমরা এই পিআর পদের দাবি করেছি, এটা জনগণের দাবি, একটা কার্যকর সংসদের প্রতিষ্ঠার দাবি, এবং কালো টাকা পেশি শক্তি মুক্ত একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি হলো পিআর পদ্ধতি। আমরা জনগণের দাবিতে চাইছি, যার বহিঃপ্রকাশ বদিউল আলম সাহেব বলেছেন 71% জনগণের এইটা সমর্থন আছে
পিয়ারের পক্ষে। আমরাও সেই জনগণের সমর্থন নিয়ে কাজ করছি এবং আমরা এখানে কোনো মানে কোনো আন্দোলন কোনো এবং নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আছে, নির্বাচনও থাকবে তেমনটি আশা করছেন? এখনো হয় নাই, এটা প্রস্তাবপত্র করতেন। এই জন্য আমরা বলছিলাম যে আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের আগে দেন সরকারের, তাহলে বোঝা যাবে এই সরকারের সক্ষমতা কতটুকু আছে। এটা কিন্তু আমরা বলেছি। আর দলীয় সরকার অধীনে স্থানীয় নির্বাচন হলে হয় কি প্রভাব বিস্তার করে, সেখানে আমরা জানি যে উনি এমপি আছেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদের একটা শঙ্কা থেকেই যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলছেন আপনি যে ইউনূস সাহেব নিরপেক্ষতা হারিয়েছে কিনা, নিরপেক্ষ হারিয়েছে কি হারিয়ে না এটা জানবো না। উনি জুলাই সনদ যে প্রোক্লামেশন যেটা ঘোষণা করলেন, জুলাই ঘোষণা, এইটা কিন্তু কোনো রাজনৈতিক দলের কাছে দেয় নাই। এইটা দিয়া যেমন এই যে ভাই বললেন যে সেই 47-এর ঘটনা সেখানে নাই, তারপরে পিলখানার নাই, শাপলার ওই যে গণহত্যার সেই এইটা নাই। এইটা তো যদি আলোচনা করে দিত তাহলে কিন্তু এই প্রোক্লামেশনটা যেটা ঘোষণাপত্র আরও উন্নত হইতো। এইটা উনি করে নাই। তারপরে সংস্কার সনদ যেটা হচ্ছে সেটাও নিয়ে একটু ইয়ে আছে, সেই বিষয়ে নিশ্চয়ই ঐক্যমত্য কমিশনেও যখন পরবর্তীতে আপনারা যাবেন আপনাদের প্রত্যাশা পূরণের জন্য বলবেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। সময় খুবই কম। বিরোধী পক্ষ থেকে বারবার বলা হয় বিএনপিকে ইঙ্গিত করে দলীয় কোন্দলে নিজেদের লোকের মৃত্যু, ওসি ইউএনএকে প্রকাশ্যে হুমকি, চাঁদাবাজি, বিভিন্ন কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বিএনপি, এবং এই পরিস্থিতিতে নির্বাচন হওয়াটা দুষ্কর। নির্বাচনের পথে বিএনপি বড় বাধা কিনা? কে বলে এটা? অনেকেই তো বলেন। অনেকে বলে না, এটা কেউ কেউ বলে, অনেকে বলে না। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্বাচন চায়, নির্বাচন চায় না এটা কেউ বলে না। আপনাদের এটা ইয়া থাকতে পারে আপনার প্রোগ্রাম ইয়ার মধ্যে। আর তাছাড়া চাঁদাবাজির কথাটা বিএনপির উপরে আসবে কেন? বিএনপি তো চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে। গণতন্ত্রের দুশ্মন হচ্ছে সন্ত্রাস। বিএনপি গণতন্ত্রের পক্ষে লড়াই করে। সুষ্ঠু নির্বাচন হবে, বিএনপিকে জনগণ ভোট দিলে বিএনপি সরকার গঠন করবে। এখানে 71% কে মতামত দিয়েছে, কারা জরিপ করেছে, কোথায় পেয়েছে এগুলো? এগুলো কোনো কথা। বদিউল আলমকে কে দায়িত্ব দিয়েছে এটা নির্বাচন করার জন্য? তাতে কি হয়েছে? এখন এগুলো কোনো কথা না। এগুলো মানুষ এগুলো বিশ্বাস করে না। মানুষ এখন বিশ্বাস করে মানুষ 13.5 কোটি ভোটার, 15 কোটি ভোটার সব মিলে বিএনপির জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল। বিএনপি বরং আইন শৃঙ্খলার যেন অবনতি না ঘটে সেটার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 5ই আগস্টের পরে 6 আগস্ট থেকে আমরা মাঠে নেমেছি তারেক রহমান সাহেবের নির্দেশে, যেন কোথাও যেন এনাকি তৈরি না হয়, কোথাও যেন মব ভায়োলেন্স তৈরি না হয়, বাড়িঘর ভাঙচুর না হয়। আওয়ামী লীগের সেক্রেটারি বলছিল না পতনের পরে 2.5 লক্ষ লোক মারা যাবে, কোথাও কি মরেছে? বিএনপি বাংলাদেশকে শান্ত কেন? বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হলে মানুষ বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে কেন? বিএনপি আইন শৃঙ্খলা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিএনপিও চায় সকল দলকে নিয়ে, সবাইকে নিয়ে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে একই সাথে ধন্যবাদ। আশরাফ আলী আকন, আপনাকেও, আপনাদের দুজনকেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও আজকের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীর আয়োজন দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকুন।